হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইংরেজি গ্রামারের ন্যারেশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করব। আজকে আলোচনায় ন্যারেশন শেষ হবে না। আমি ন্যারেশন সংক্রান্ত আলোচনায় দুটো ক্লাস নেব, আজকে এবং আগামীতে, যেদিন আবার আমার শিডিউল ক্লাস আছে বৃহস্পতিবার। তো এই দুটো ক্লাসে তোমাদের ন্যারেশনটা আমি শেষ করার চেষ্টা করব। তো তোমরা আমি বোর্ডে যা লিখবো আশা করি সবাই সেটা খাতায় লিখে নেবে। এতে করে তোমাদের বাসায় এটা নিয়ে চিন্তা ভাবনা করা এবং আমার পরবর্তী লেকচারটা বোঝার জন্য সহায়ক হবে। এই জন্য আমি সবাইকে বলবো তোমরা খাতা কলম নিয়েই প্রস্তুত হও এবং সেটা তোমরা, আমি বোর্ডে যা যা লিখবো সেগুলো সব লিখে ফেলো এবং আমি পয়েন্ট আউট করে দেব এই বিষয়গুলো, যাতে তোমাদের ন্যারেশন করতে গেলে এই জিনিসগুলো দেখলে তোমার জন্য ব্যাপারটা আরো সহজ হয়ে যায়। তো প্রথমেই আমি একটি সেন্টেন্স লিখব, সেখান থেকে আমরা ন্যারেশনের আলোচনাটা শুরু করব। তার আগে একটু বলে নেই যে আমরা ন্যারেশনটা যখন করি তখন সেটা বলা থাকে ডিরেক্ট স্পিচে, সাধারণত ডিরেক্ট স্পিচে দেওয়া থাকে, সেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচে নেই। তো ওই জিনিসগুলি বোঝানোর চেষ্টা করব। এটার ভাইস ভার্সাও আছে, যে ইনডিরেক্ট স্পিচে দেওয়া আছে সেটাকে আবার ডিরেক্ট স্পিচে নেওয়া, এটাও পরীক্ষায় আসতে পারে, তবে সেটা অনেক কম এবং সেটাও আমি আলোচনা করব কোনো একটা ক্লাসে। তো আজকে আমাদের যেটা সাধারণ আলোচনায় থাকে যে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার জন্য আমাদের কি কি পদ্ধতি, নিয়ম, রুল ফলো করতে হয়, ফলো করলে আমাদের জন্য সুবিধা হয়, সেই আলোচনাগুলো আজকে আমি যতটুকু সম্ভব আমার ক্লাস শিডিউল টাইমে ততটুকু আজকে আমি আলোচনা করব। প্রথমেই আমি একটি বাক্য লিখব, সেন্টেন্স লিখব। এই সেন্টেন্সটা তোমরা উঠাও এবং এই সেন্টেন্সটা আন্ডারলাইন করো। ঠিক আমি যেভাবে যা করছি সবটুকুই তোমাকে করতে হবে। এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবং এই রিপোর্টিং স্পিচের মধ্যে একটা ভার্ব আছে, দেখো, সেট। যে কোনো ভার্বই থাকতে পারে, এখানে শুধু সেট থাকবে এমন কোনো কথা নাই। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই হচ্ছে আমাদের চেনার উপায় যে ইনভার্টেড কমা এর ভিতরে যেই স্পিচটা, সেন্টেন্সটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এর বাইরে যে সেন্টেন্সটা থাকে সেটা আগেও থাকতে পারে, আবার পরেও থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব তখন এক্সাম্পলগুলো যখন আমরা করব তখন আমরা দেখবো এগুলো। তো ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকবে সেটাকে বলা হবে রিপোর্টিং স্পিচ, এবং ইনভার্টেড কমার বাইরের এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে সে ভার্বের নাম হবে রিপোর্টিং ভার্ব। These three things are very important to understand the further lecture. এরপরে আমি যা বলবো সেটা বোঝার জন্য তোমার এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, তোমাকে এটা বুঝতে হবে। এখন আমি কিছু ব্যাপার পয়েন্ট আউট করে লিখে দেব, যে জিনিসগুলো তোমরা খাতায় উঠিয়ে নেবে। তো দেখো, প্রথমেই
কথাটা দেখো, আমি কিন্তু সহজ বাংলায় কথাগুলো বলার চেষ্টা করতেছি যাতে তোমরা বুঝতে পারো। এগুলো গ্রামার বইয়ে কিন্তু এভাবে লেখা নাই। সেখানে সেখান থেকে জিস্ট নিয়ে তারপরে আমি সহজ করে তোমাদের বাংলা ভাষায় বলার চেষ্টা করছি যাতে বুঝতে পারো। যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট হয় তবে রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন নিম্নলিখিত ভাবে হয়। সে নিম্নলিখিত ভাবটা কি, আমি এগুলো এখন মুছে ফেলব। তারপরে একটা ছক করব। এই ছকটা তোমরা খাতায় আঁকবে, আমি ছকটা করি আগে। আমি কি সহজে সহজে লিখতেছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। বাকিগুলো লেখার কোনো প্রয়োজন নেই। দেখো, যেটা আমি বলেছি যে টেন্সের পরিবর্তন নিম্নলিখিত ভাবে হবে, কিভাবে হবে সেটা দেখা যায়। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে রিপোর্টেড স্পিচটা, সেটা হয়ে যাবে পাস্ট। অর্থাৎ এটাকে আমরা আর একটু সহজ করে বলতে পারি, প্রেজেন্টের যেই ফর্মে থাকবে পাস্টের সেই ফর্মে যাবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট যেটা সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট ইনডিফিনিটটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে টেন্সের পরিবর্তনটা এইভাবে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যখন প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে, তুমি যখন ন্যারেশন করবে ডিরেক্ট স্পিচ থেকে তুমি যখন ইনডিরেক্ট স্পিচে যাবে তখন সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এভাবে এভাবে সব লেখা আছে, খুব দ্রুত লিখে ফেলো। আমি কিন্তু এটা মুছে ফেলবো, আরেকটা ছক আঁকতে হবে আমাকে। প্রায় 5টা থেকে 6টা এরকম পয়েন্টস তোমাদের আমার দিতে হবে। দ্রুত লিখে ফেলো সবাই। ওকে, ছক মুছে ফেললাম। যখনই আমি লেখা শুরু করব সাথে সাথে তোমরাও লিখে ফেলবে, এতে করে আমাদের আলোচনাটা আমরা একটু বেশি বিষয়ের উপর করতে পারবো। একটা স্টার মার্ক দিয়ে লিখেছিলাম, সেকেন্ড স্টার মার্কটা হচ্ছে যদি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট হয়
তবে রিপোর্টেড স্পিচ এর নিকটবাচক শব্দগুলো দূরবাচক শব্দে পরিণত হয়। নিকটবাচক আর দূরবাচক সম্বন্ধে একটু কথা বলি নেই। দিস বলতে কিন্তু কাছের বোঝায়, এই, এটার দূরবাচক হচ্ছে দ্যাট। এরকম এরকম আরো কিছু শব্দ আছে, আমি ছক করে সেটা লিখবো, তোমরা ছক করে নাও, ছক করে লিখে ফেলো। এটা অনেক সময় কাম নিকটবাচক দূরবাচক দুটোতেই কাম বসতে পারে, তবে কেউ কেউ এই কামকে দূরবাচক আলাদাভাবে গো লিখে, এই জন্য আমি লিখে দিলাম। দিসটা হয়ে যাবে দ্যাট, দিস হয়ে যাবে দোজ, নাও হচ্ছে দেন, টুডে দ্যাট ডে। এরকম টুনাইট যদি থাকে, টুনাইট সেটা হয়ে যাবে দ্যাট নাইট। ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে। কাম গো। আরেকটা জিনিস আমরা লিখতে পারি, লাস্ট, দ্য প্রিভিয়াস। এরকম লাস্ট দিয়ে শব্দ থাকে, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট নাইট। সো দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস উইক, প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস ইয়ার, অর প্রিভিয়াস নাইট, এরকম হতে পারে। তো এটা তোমরা লিখে ফেলছো আশা করি, এটা দ্রুত লিখে ফেলো, আমি পরবর্তী পয়েন্টে যাব। ওকে, তো চলো তারপরে আমরা কি করতে পারি দেখি, তারপরে কি আসবে। আমি এখানে পয়েন্টটা লিখি, আরেকটা পয়েন্ট এটা এখন লিখবে তোমরা। রিপোর্টিং ভার্বটি পাস্ট হলেও যদি রিপোর্টেড স্পিচটি habitual fact or universal truth হয়, তবে রিপোর্টেড স্পিচের টেন্স এবং নিকটবাচক
শব্দের কোনো পরিবর্তন হয় না। এই বিষয়টা একটু ক্লিয়ার করো। রিপোর্টিং ভার্বটি পাস্ট হলে টেন্সের পরিবর্তন হয়, কিভাবে হয় সেটা আমি ছক করে দেখিয়ে দিলাম। রিপোর্টিং ভার্বটি পাস্ট থাকলে রিপোর্টেড স্পিচের নিকটবাচক শব্দগুলো দূরবাচক শব্দে পরিণত হয়, সেটার এই চার্টটা আমি দেখিয়ে দিলাম। এখন আমি যে পয়েন্টটা লিখলাম সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি পাস্ট, কিন্তু রিপোর্টেড স্পিচটা বোঝাচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, স্বভাবগত অভ্যাস অথবা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এরকম যদি হয় তবে রিপোর্টেড স্পিচের টেন্সের এবং নিকটবাচক শব্দের কোনো পরিবর্তন হয় না। মানে হচ্ছে টেন্স যা থাকে তাই থাকবে, নিকটবাচক শব্দ যদি থাকে তাহলে তুমি যখন এটাকে ইনডিরেক্ট স্পিচের পরিবর্তন করবা তখন এই নিকটবাচক শব্দই থাকবে, দিস থাকবে, কাম থাকবে, দিজই থাকবে, ওইটাতে যাবে না। এই হচ্ছে পয়েন্ট। এবার আমরা আরেকটা পয়েন্ট লিখবো। বিষয়টা একটু বুঝো, খুব সহজ একটা নিয়ম। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার হয় যদি, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না এবং নিকটবাচক শব্দেরও কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখন আমি যা লিখছি কখন কখন টেন্সের পরিবর্তন হবে না রিলেশন করার সময় এবং নিকটবাচক শব্দের পরিবর্তন হবে না সেগুলো লিখছি। এর আগের প্রথম দুইটা লিখেছিলাম কখন কখন টেন্সের পরিবর্তন হবে এবং নিকটবাচক শব্দগুলো কখন কখন দূরবাচক শব্দে পরিণত হবে, আর এখন লিখতেছি হবে না। ঠিক আছে, হবে না আরেকটা আছে। তো এই যে দুটো আমরা লিখলাম, এখানে দুইটা হবে পরিবর্তন আর দুইটা পরিবর্তন হবে না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, প্রতিটা কথা এখানে গুরুত্বপূর্ণ আমি লিখেছি। রিপোর্টেড স্পিচের ফার্স্ট ও সেকেন্ড পার্সন গুলো
রিপোর্টিং স্পিচের যথাক্রমে সাবজেক্ট ও অবজেক্টকে নির্দেশ করে। তার মানে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে বোঝায়, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন ইউ, ইউ থেকে ইউর সাথে যত আছে পজিটিভ আছে ইউ ইউর, সেটা রিপোর্টিং স্পিচের অবজেক্টকে বোঝায়, ভার্বের পরে থাকা অবজেক্ট তাকে বোঝায়। এই হচ্ছে আমার লিখিত ব্যাপারগুলো। এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের যে উদাহরণটা আমি লিখেছিলাম সেটা চলো আমরা আরেকবার একটু দেখি। এগুলো তোমরা উঠিয়ে ফেলো তাড়াতাড়ি, সে উদাহরণটা আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করি। কি লিখেছিলাম প্রথমে? সম্ভবত বাবলু বা এরকম কিছু না, ধরো এটা লিখলাম, আমরা একটা উদাহরণ লিখি আবার। বাবলু said to রানা, ধরো আমরা এটা লিখলাম, এবং রিপোর্টেড স্পিচটা আমি পরিবর্তন করব না, ইউ হ্যাভ ডান ওয়েল, ডান ওয়েল। আমরা যদি এইটা দেখি তাহলে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে বাবলু said to রানা এটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। said হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে ইউ হ্যাভ ডান ওয়েল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এখন আমি যা যা লিখে দিচ্ছি সে অনুযায়ী যদি আমরা এই সেন্টেন্সটাকে ডিটাচড সেন্টেন্স, এটা একটা বিচ্ছিন্ন বাক্য, এটাকে যদি আমরা এখন ন্যারেশন করতে চাই তাহলে কিভাবে করব? তো সেটা বলার জন্য তোমাদের একটু আগে আমার কথাগুলো আবার শুনতে হবে। এখানে কিছু কথা আছে, কথাগুলো শোনাটা খুব জরুরি। আমি এই উদাহরণটা কিন্তু মূলত লিখেছি তোমাদের রিপোর্টেড স্পিচের পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এবং অবজেক্টকে যে মিন করে সেটা বোঝানোর জন্য। যেমন এখানে ইউ আছে, ইউ সেকেন্ড পার্সন তোমরা জানো, তোমরা খুব ভালো মতো জানো এটা, যে আমাদের আই, উই, মি, আস, দিজ আর ফার্স্ট পার্সন। মাইও হতে পারে, ওটা মাই লিখে দিলাম, পজিটিভ ফর্মে আসবে। ফার্স্ট পার্সন আওয়ার হতে পারে, মাই থেকে আবার আওয়ার। সেকেন্ড পার্সন কি তাহলে? সেকেন্ড পার্সনের দুইটাই ফর্ম আছে, ইউ এবং ইয়োর। তাহলে আই, উই, মি, আস, মাই, আওয়ার। মূলত আই আর উই সাবজেক্ট ফর্মে বসে, এটাই ফার্স্ট পার্সন। আই, উই এগুলো হচ্ছে অবজেক্ট ফর্ম, এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম। আর সেকেন্ড পার্সন তাহলে এটা লিখছো, লিখলে চলো এখানে আমরা এখন সেকেন্ড পার্সনটা লিখবো। ইউ, ইয়োর, সেকেন্ড পার্সন। তাহলে এইখানে এই ইউটা সেকেন্ড পার্সন এবং এটা মিন করবে রিপোর্টিং স্পিচের রানাকে, রানা যেহেতু অবজেক্ট, ওইটা চেনানোর জন্য আমি তোমাদেরকে বাক্যটা লিখেছি। এখন আমাদের ন্যারেশন করতে গেলে আমি যেটা তোমাদের জন্য সহজ হবে সেটা একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে ন্যারেশনের শিখতে গেলে টেন্স ভিত্তিক ন্যারেশন শেখার প্রয়োজন নাই, কারণ টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে সেটা ছোট্ট একটা ছকের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা কি শিখবে, ন্যারেশনটা কিভাবে শিখবে? তোমরা শিখবে সেন্টেন্স ভিত্তিক। আমাদের যে 5 প্রকার সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সে 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশনটা আমরা কিভাবে করব সেটাও তোমাদের জন্য কিছু সহজ রাস্তা আমি বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আমরা আজকে যেটা শিখব সেটা এই একটা শিখেই বোধহয় আজকে আমাদের রাখতে হতে পারে সময়ের জন্য, অ্যাসার্টিভ এর ন্যারেশন। তোমরা একটু আগে যে উদাহরণটা লিখলে, বাবলু সেড টু রানা ইউ হ্যাভ ডান ওয়েল। দেখো আমরা কিন্তু রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা ধরবো, ওইটারই তো ন্যারেশন হয়, রিপোর্টিং স্পিচের কোনো ন্যারেশন নাই। তো আমরা যদি সেখানে যাই তাহলে বিষয়টা কি দাঁড়াবে, যে রিপোর্টেড স্পিচে লেখা ছিল ইউ হ্যাভ ডান ওয়েল, এইটা
কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, ইম্পারেটিভের বৈশিষ্ট্য, অপটেটিভের বৈশিষ্ট্য, এক্সক্লেমেটরি বৈশিষ্ট্য তোমরা অবশ্যই জানো। তারপর আমি তোমাদের সহজ করে একটু বলার চেষ্টা করছি। 5 প্রকার সেন্টেন্সের মধ্যে 2 প্রকার সেন্টেন্স আমরা শুধুমাত্র চিহ্ন দেখে বুঝতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে মার্ক অফ ইন্টারোগেশন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে মার্ক অফ এক্সক্লেমেশন থাকে, বিস্ময়বোধক চিহ্ন থাকে। আর যে 3টা প্রকার সেন্টেন্স আছে অর্থাৎ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এই 3টার শেষে ফুল স্টপ থাকে। ক্লিয়ার? তাহলে শেষে ফুল স্টপ দেখে তুমি তো বুঝতে পারবে না কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইম্পারেটিভ, কোনটা অপটেটিভ। তাহলে শুরুতে কি আছে এটাও একটা বড় ফ্যাক্টর। যেটার শুরুতে এনপি, নাউন ফ্রেজ অথবা নাউন প্রোনাউন আছে, শেষে ফুল স্টপ আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ। যেটার শুরুতে মূল ভার্ব অথবা লেট আছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ। যেটার শুরুতে মে অথবা বি অথবা লং, এই 3টা শব্দ আছে, সেটা হচ্ছে অপটেটিভ। শেষে ফুল স্টপ আছে 3টাই। এই 5 প্রকার সেন্টেন্স। যাই হোক, অ্যাসার্টিভের ন্যারেশনের নিয়ম হচ্ছে আমরা ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্বের জায়গায় কিছু লিখি, আর দুটো স্পিচ, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচের মাঝখানে সংযুক্ত যেটা থাকে, যেটাকে আমরা বলি তোমার কি বলে জয়নিং ওয়ার্ড, সেখানে আমরা একটা শব্দ দিই। এই পরিবর্তনটা করি আমরা। আর টেন্সের পরিবর্তন হয়, কাছের শব্দ দূরের শব্দের হয়, এটা তো তোমরা জানোই। তাহলে আমি ন্যারেশনের অ্যাসার্টিভ 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশনের গঠনে যা লিখবো তা হচ্ছে শুধুমাত্র এইটুকু লিখবো, রিপোর্টিং ভার্বের জায়গায় কি হয় আর দুটো স্পিচের মাঝখানে কি হয়, এইটুকুই কিন্তু, আর কিচ্ছু না। দেখো, খুব সহজ কথা। রিপোর্টিং ভার্বের জায়গা টেল, টোল, মানে টেন্স অনুযায়ী টেল হতে পারে, টোল হতে পারে, আবার অনেক সময় সেট সেটই থাকে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এবং দুটো স্পিচের মাঝখানে দ্যাট বসবে। তাহলে ওই উদাহরণটা যদি আমরা নিয়ে আসি, বাবলু said to Rana, you have done well. তাহলে আমাদের যা যা লিখে দিলাম সে অনুযায়ী এই সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেটার সাথে টুটা সহ ধরে নেবে। এই জায়গাটা আমরা কি লিখবো, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো যে ইউ সাবজেক্ট, তার মানে নাউন প্রোনাউন, শেষে ফুল স্টপ, কাজে এটা অ্যাসার্টিভ। আমরা লিখবো বাবলু টোল্ড রানা। হয়ে গেল। এখানে শুধু এইটুকু পরিবর্তন করলাম, এইটুকুর জায়গায় রিপোর্টিং ভার্বের জায়গায় টোল্ড হয়ে গেল, পাস্ট টেন্সে যেহেতু আছে। এবং দুটো স্পিচের মাঝখানে আমরা কি দিয়ে দিব, দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি কিন্তু আর কোনো কাজই ন্যারেশনে নাই। এবার তুমি এইটার সাবজেক্ট কাকে দেখে পরিবর্তন করতে হবে, টেন্সের কি পরিবর্তন, সেটা তো আমি স্টার মার্ক দিয়ে দিয়ে লিখিয়ে দিয়েছি তোমাদের। তো ইউটার সেকেন্ড পার্সন পরিবর্তন করতে হবে রানা দেখে, রানা হি, বাবলু হি। কাজেই আমরা হি লিখলে এখানে একটু বুঝাই দেব কাকে মিন করছি, রানাকে মিন করছি। হি, হ্যাভটা হয়ে যাবে হ্যাড। আরো সহজ কথা, টেন্সের পরিবর্তন করতে হলে বলেছি প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ইউ হ্যাভ ডান ওয়েল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তার মানে সাবজেক্ট উপরে হ্যাড, আর ভার্বের পাস্ট পার্টিসিপল দেয়াই আছে। আরো সহজ করে হ্যাভ হ্যাজ থাকলে সেটা হ্যাড হয়ে যায়, বাস, হ্যাড ডান ওয়েল। এই ছিল আমার আজকের আলোচনা। এবং
আশা করব তোমরা আমি আজকে যতটুকু তোমাদের বলার চেষ্টা করলাম সেটা তোমরা বুঝলে, এবং তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তোমাদের এর আগের যখন আমি ক্লাস নিয়েছিলাম তখনও বলেছিলাম যে আমার সাথে তোমরা মেসেঞ্জারে সংযুক্ত হবে। আমি মেসেঞ্জারের বাইরে আসলে অন্য কিছু ব্যবহার করতে পারি না। মেসেঞ্জারে সংযুক্ত হতে গেলে আমার ফেসবুক আইডিতে আগে তোমার সাথে সংযুক্ত হতে হবে। আমার ফেসবুক আইডিটা আমি লিখে দিচ্ছি। এই হচ্ছে আমার ফেসবুক আইডি। এখানে তোমরা আমার সাথে সংযুক্ত হও, তারপর মেসেঞ্জারে তোমরা আমাকে কোশ্চেন করবে, এবং সেটা সন্ধ্যার পরে করলে খুব ভালো হয়, মাগরিবের নামাজের পরে। আমাকে কোশ্চেন করবে যে কোন জায়গাটা বুঝো নাই, তোমরা তুমি সামনে নিয়ে নিবে, যেটা বুঝো নাই আমি তোমাদেরকে সেভাবে বোঝানোর চেষ্টা করব। ফোনে ফোন করে আমার কাছ থেকে তোমরা জানতে পারো যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, তা সেটাও আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার, যে যখনই আমার ক্লাস থাকবে, যেমন বৃহস্পতিবার আমার ক্লাস আছে 11:40 মনে হয়, হ্যাঁ 11:40। তো তখন তোমরা এই যে আমি আজকে যা বললাম এটা তোমরা সামনে রাখবে, কারণ আমি কিন্তু আমার লেকচারে বারে বারে কিন্তু এই কথাগুলো বলবো যে আগের ক্লাসে যে বলেছিলাম সেটা, মানে আমি রেফারেন্সটা কিন্তু টানবো। তো রেফারেন্সটা যখন তোমার সামনে থাকবে তখন তোমার বুঝতে সুবিধা হবে পরবর্তী আলোচনাগুলো। এটাই। আরেকটা ব্যাপার তোমাদের বলা দরকার, সেটা হচ্ছে দীর্ঘদিন আমরা করোনা পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক যে ক্লাস আমাদের ক্লাসের সেখানে আমরা উপস্থিত হতে পারছি না, তোমরা পারছো না, আমরা পারছি না। তো আমরা অনলাইনে মাধ্যমে সেটাকে পুষিয়ে নেওয়ার একটা চেষ্টা করছি। এখন তোমাদের পার্টিসিপেশনটা যেন অ্যাক্টিভ পার্টিসিপেশন হয়, অর্থাৎ কি পড়াচ্ছি এবং এটা কি বলছি আমি, এটা তুমি কতটুকু বুঝলা, এবং সে সংক্রান্ত তোমার কি কি কোশ্চেন আমাকে করার আছে সেগুলো যদি তুমি করো তাহলেই হবে তোমার অ্যাক্টিভ পার্টিসিপেশন। তুমি শুধুমাত্র ক্লাস দেখলা, ফেলে রাখলা, এই সংক্রান্ত বাসায় কোনো প্র্যাকটিস করলা না এবং কোনো প্রশ্ন করলা না, তাহলে তোমার অ্যাক্টিভ পার্টিসিপেশন হলো না। তো আমি আশা করব তোমরা আমাকে প্রশ্ন করবে যেখানে বুঝতে পারো নাই, আর পরবর্তী আলোচনা যাতে বুঝতে পারো সেজন্য এই আজকের আলোচনাটা সামনে নিয়ে আগামী বৃহস্পতিবার 11:40 থাকবে ইনশাল্লাহ। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো সবাই, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা যেন সবাই সুস্থ থাকি, আমরা পরিবারের সবাইকে সুস্থ রাখি, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।